গত ক্লাসে আমরা এক মালিকা নাম আমরা প্রথম অধ্যায় পড়তেছিলাম ব্যবসার মৌলিক ধারণা। এটা আমাদের রিভিউ ক্লাস। সো রিভিউ ক্লাসে আমরা সব পড়বো না, আমাদের যা যা পড়ার কথা সিলেবাসে, শর্ট সিলেবাসে সেটাই আমরা পড়তেছি। আমাদের ব্যবসা আওতা বা পরিধি এটা সম্পর্কে আমরা পড়ছি। এখানে যা যা ছিল সেগুলো সব কিছু আমাদের পড়াও হয়েছে, মনে তো হয় কোনো সমস্যা নাই। তাহমিনার কোথাও কোনো প্রশ্ন আছে কোনটা বুঝতে? আচ্ছা, কোথাও কোনটা বুঝতে সমস্যা নাই। আর গত ক্লাসে আমি এটাই মনে হয় পড়াইছিলাম, তাই না তাহমিনা? তুমি তো ইউটিউব ক্লাসটা দেখছিলাম, এই আওতার যে বাকিগুলো ছিল সেগুলো পড়ানো হয়েছিল। আর তারপরে হলো আমাদের যেটা আছে শিল্পের বৈশিষ্ট্য। ঠিক আছে, আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী শিল্পের ধারণা নাই, বাট শিল্পের বৈশিষ্ট্য আছে। শিল্পের বৈশিষ্ট্য, প্রথম দুইটা বৈশিষ্ট্য আমরা পড়ছি, উৎপাদনকারী শাখা এবং রূপগত উপযোগ সৃষ্টি, তাই তো তাহমিনা? হ্যাঁ, তো উৎপাদনকারী শাখা বলতে কি বোঝায়? যে শিল্প হলো মানে যত ধরনের রূপগত উপযোগ সৃষ্টি করা, মানে আমাদের প্রাকৃতিক যে সম্পদ সেগুলো আমাদের ব্যবহার উপযোগী করার জন্য যেভাবে এটা রূপ পরিবর্তন করা, ঠিক আছে, সেই কাজটা কে করে? সেটা হলো শিল্প করে। মানে উৎপাদনকারী শাখা, উৎপাদন বলতে তো আমরা এটাই বুঝাই যে কোনো জিনিসের বা কোনো দ্রব্যের কি রূপগত পরিবর্তন সাধন করা, সেটাই না উৎপাদন। এবং সেটা কি মানুষের অবশ্যই উপযোগ থাকতে হবে, মানে অভাব পূরণ করার ক্ষমতা থাকতে হবে, যা আমরা রূপান্তর করতেছি, তাই তো? জি মিস। তো এর জন্য শিল্পর মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি, সম্পদের, প্রাকৃতিক সম্পদের রূপগত উপযোগ সৃষ্টি বা রূপগত পরিবর্তন। তো এর জন্য শিল্পকে বলা হয় উৎপাদনকারী শাখা। তারপর এই যেটা আমরা বলতেছিলাম উৎপাদনকারী শাখায়, সেটা হলো রূপগত উপযোগ সৃষ্টি। শিল্পর মাধ্যমে আমরা রূপগত উপযোগ সৃষ্টি করি। আচ্ছা, উপযোগ জিনিসটা মনে আছে তাহমিনা? উপযোগ মানে কি? উপযোগ মানে কি? এই যে রূপগত উপযোগ সৃষ্টি, এখন উপযোগ বলতে আসলে কি বোঝায় মনে নাই? বুঝিনি, আমি শুনতে পাইনি। কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। কোনো কিছুর পূরণের ক্ষমতাকে, হ্যাঁ, অভাব পূরণ করার ক্ষমতাকে, হ্যাঁ, অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। মানে কোনো কিছু দ্বারা আমার অভাব পূরণ হবে এবং সেটা অবশ্যই সেটার বিনিময়ে আমি কি করতে চাই? টাকা পরিশোধ করতে চাই বা টাকা পে করতে চাই, ঠিক আছে, আমার মূল্য পরিশোধ করার ইচ্ছাও থাকবে, সেটাই কি উপযোগ। তো রূপগত উপযোগ বলতে কি বোঝাচ্ছে? শিল্প ব্যবসায়ের ক্ষেত্রে মূলত রূপগত উপযোগ মানে যা ছিল প্রাকৃতিক অবস্থায় সেটাকে আমরা চেঞ্জ করে নিয়ে আসতেছি, তার মাধ্যমে কি রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে, সেটা আমরা শিল্পের মাধ্যমে করি। তারপর 3 নাম্বার কেন্দ্রীভূত কর্ম, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যখন আমি পরে সবসময় বলি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি বলছে? ব্যবসায় উৎপাদনকারী এই শাখার কর্ম সাধারণত নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে। একটা ওষুধ কোম্পানি বিক্রয় বা বাজারজাতকরণের কাজ দেশি বিদেশি বিস্তৃত হতে পারে, কিন্তু এর উৎপাদন কার্য দেখা যাবে একটা নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত। এখান থেকে পণ্য উৎপাদিত হয়ে বাণিজ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে তা ক্রেতা বা ভোক্তার পর্যন্ত পৌঁছায়। আচ্ছা, এটা তো আমরা জানি যে আমাদের উৎপাদন কাজটা একটা জায়গায় হয়, বাট এটার যা উৎপাদন হচ্ছে, যে পণ্য বা সেবা উৎপাদন হচ্ছে, সেটা কি ওই একটা জায়গায় যেখানে এটা উৎপাদন হচ্ছে সেখানেই এটা কনজাম্পশন লিমিটেড থাকে? সেটার ভোগ বা সেটা ব্যবহার বা সেটা চাহিদা, যারা এটা চাহিদা আছে বা ভোক্তা বা ক্রেতা, তারা কি ওই জায়গারই শুধু অবস্থান করে নাকি তারা ছড়ানো ছেটানো থাকে, বিস্তৃত থাকে তাহমিনা? হ্যাঁ, দেখো, ভোগ বা কনজাম্পশন হলো, হ্যাঁ, বিকেন্দ্রীভূত কাজ মানে হলো তুমি যে কোনো জায়গা থেকে, মানে তুমি যেখানেই থাকো না কেন সেখানে থেকেই তোমার কি একটা নির্দিষ্ট পরিমাণ পণ্যের বা নির্দিষ্ট ধরনের পণ্যের কি থাকতে পারে, উপযোগ থাকতে পারে, সেটার অভাব তোমার আছে, সেটা চাহিদা তোমার আছে এবং সেটা পাওয়ার জন্য তোমার অর্থ ব্যয় করার ইচ্ছাও আছে, ঠিক আছে, সেটা তোমার থাকতে পারে। বাট এর মানে এটা না যে তোমার সামনে এটা উৎপাদন হবে। উৎপাদন কাজটা একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত থাকে, তার জন্য এর জন্য বলা হয় উৎপাদন কি কেন্দ্রীভূত কর্ম, ঠিক আছে। আমাদের যে 2 নাম্বার প্রশ্ন আসে না, অনুধাবনমূলক প্রশ্ন, সেখানে বলা থাকে উৎপাদন কেন্দ্রীভূত কাজ বা শিল্প কেন্দ্রীভূত কর্ম, কেন আসে না এরকম প্রশ্ন?
তো এরকম প্রশ্নের ক্ষেত্রে আমাদের এটা এক্সপ্লেন করতে হবে যে উৎপাদনকারী মানে ব্যবসার যে ওই উৎপাদনকারী শাখাটা এই কাজটাকে একটা নির্দিষ্ট স্থানে হয়। যেমন আমার যা যা প্রয়োজন, কাঁচামাল বলো বা যে শ্রমিক লাগবে বা যেই ধরনের সম্পদ লাগবে, যন্ত্রপাতি লাগবে, সবকিছু কিন্তু আমরা ওই একটা নির্দিষ্ট স্থানে নিয়ে এসে কেন্দ্রীভূত করি, স্টোর করি না, একটা নির্দিষ্ট স্থানে নিয়ে আসি না। এক একটা কিন্তু এক এক জায়গায় আছে। যে কাঁচামাল সেটা হয়তো বিভিন্ন জায়গায় উৎপাদন হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত খামারে বা বন জঙ্গলে হচ্ছে। তারপর যে মেশিনারিজ গুলো আমার লাগবে সেগুলো কি হয়তো দেশের বাইরের কোন একটা প্রতিষ্ঠানে উৎপাদন হচ্ছে, সেটা আমি নিয়ে আসতেছি। তারপর আমার এই উৎপাদন করতে যে মানুষগুলো লাগবে সেই মানুষগুলো কি শুধু এই এলাকায় থাকবে? প্রয়োজন হইলে আমার এক্সপার্টাইজ বাইরে থেকে নিয়ে আসতে হবে না? এক্সপার্ট লোকজন যদি দরকার হয় অবশ্যই নিয়ে আসতে হবে, তাই না? হ্যাঁ, তো এটাই। জি এই যে মিস। দেখো আমার উৎপাদন করার জন্য সকল জিনিস যা লাগবে, যা যা প্রয়োজন সবকিছু কি আমি একটা নির্দিষ্ট জায়গায়, আমরা যারা যা বলি কারখানায়, ঠিক আছে, নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত করি। আর এই কাজটা উৎপাদন করার জন্যই হয়। তো আমরা বলবো উৎপাদন বা শিল্প হলো কেন্দ্রীভূত কর্ম। আর এইখান থেকে যা উৎপাদন হয় সেটা আবার কি মানে চারদিকে ছড়াই দেওয়া হয়, মানে যেখানে যেখানে আমাদের ভোক্তা আছেন বা ক্রেতারা আছেন সেখানে বিভিন্ন ওই যে আমাদের যে বাণিজ্য, ট্রেড, ক্রয় বিক্রয়, এর মাধ্যমে আমরা কি করতেছি, তাদের নিকট প্রেরণ করতেছি। বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে তাহমিনার? না মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরটা হলো অধিক পুঁজি ও ঝুঁকি সংশ্লিষ্ট। আচ্ছা, কুটির শিল্প বাদ দিলে দেখা যাবে সকল ধরনের শিল্পই কম বেশি অধিক মূলধন বিনিয়োগ প্রয়োজন পড়ে। বাংলাদেশে বৃহদায়তনের শিল্প ব্যাপকভাবে গড়ে না উঠলেও সরকারি সরকারি শিল্প নীতিতে ক্ষুদ্র, মাঝারি ও বৃহদায়তন শিল্পের মূলধন সীমা ভূমি ও দালান বাদে যথাক্রমে ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ থেকে ৫০ কোটি এবং ৫০ কোটির উপরে বলা হয়েছে। মানে তোমার যদি ক্ষুদ্র শিল্প হয় সেটা কি ৭৫ লাখ থেকে ১৫ কোটি টাকার মধ্যে থাকতে হবে মূলধনের সময়, মানে সীমারেখা। তারপর মাঝারি শিল্প হইলে ১৫ কোটি থেকে ৫০ কোটি, এবং যদি ৫০ কোটির উপরে তোমার বিনিয়োগ হয় সেটা হলো বৃহৎ শিল্প। আচ্ছা, একমাত্র যে কুটির শিল্প যেটার বলে, মানে ঘরের মানুষজনকে, ঘরের সদস্যদের নিয়ে তুমি যেই ধরনের উৎপাদন কাজটা করতেছো, বাইরের থেকে খুব একটা লেবার নিচ্ছ না, মানে যেখানে তোমার কোনো কারখানা স্থাপনের প্রয়োজন পড়তেছে না, বুঝতেছো, সেটা হলো তোমার কুটির শিল্প। আলাদা করে কোনো কারখানার দরকার নেই, হয়তো ঘরের মানুষজনকে নিয়ে বা ঘরে বসেই তুমি একা বা দুই একজন মানুষকে নিয়ে হয়তো কাজ করতেছো, সেটা তোমার কুটির শিল্প। আর এটা বাদে যে অন্যান্য যে শিল্পগুলো আছে, ঠিক আছে, সেগুলোতে কি তোমার মোটামুটি ভালোই তোমার বিনিয়োগ করতে হবে, অধিক পুঁজি লাগবে না। তুমি যখন একটা কারখানা দিবা সেই কারখানাটার জন্য তোমার একটা জমি লাগবে, একটা বিল্ডিং এর মতো লাগবে, ঠিক আছে, তারপর ওই ভিতর যন্ত্রপাতি জোগাড় যন্ত্র করতে হবে, কাঁচামাল লাগবে, কয়েকজন শ্রমিক লাগবে। তো এর জন্য কি তোমার বিনিয়োগ করতে হবে না? অধিক পুঁজি লাগবে না শিল্পের ক্ষেত্রে? জি মিস। তুমি একটা ছোটখাটো একটা ব্যবসা শুধুমাত্র ক্রয় জি বিক্রয় মিস। করবা, কি ক্রয় বিক্রয় করবা, হয়তো তুমি একটা মুদি দোকানে দিলা, সে মুদি দোকান বলতে তুমি যদি মনে করো যে একটা কার্ট, মানে একটা ভ্যানের মতো থাকে, সেখানেও যদি তুমি চাল ডাল এগুলো নিয়ে গিয়ে যদি ঘুরে ঘুরে যদি বিক্রি করো, কোনো সমস্যা নেই, তোমার পুঁজি কিন্তু অত বেশি লাগবে না। তুমি হয়তো ৫০,০০০ টাকার মধ্যেই কিন্তু একটা মানে ব্যবসা দিতে পারবা, যেখানে শুধু তুমি ক্রয় বিক্রয় করবা। বা দেখো এই যে সিজনাল যে এখন যে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে বা খাবার আছে, তো সেগুলো নিয়েও কিন্তু তুমি ব্যবসা করতে পারবা। সেখানে কি তোমার খুব বেশি একটা পুঁজি লাগবে? লাগে না কিন্তু। বাট তুমি যখন একটা শিল্প স্থাপন করতে যাবা, সেটা ক্ষুদ্র হোক, মাঝারি হোক বা বৃহদায়তনী হোক, সেখানে কিন্তু অনেক পুঁজি লাগবে, লাগবে না? অনেক টাকা লাগবে না? প্রাথমিক ইনভেস্টমেন্টই কিন্তু অনেক বেশি হয়ে যায়। আর যেখানে অনেক বেশি পুঁজি, যেখানে তুমি জি মিস। অনেকগুলো টাকা ইনভেস্ট করছো, সেখানে কি থাকবে? কি থাকবে? সেখানে ঝুঁকি থাকবে। তোমার ওই টাকা নষ্ট হয়ে যাওয়ার বা টাকা হারায় যাওয়া বা টাকা যে বিনিয়োগ করছো সেই বিনিয়োগটা মানে লোকসান হওয়ার সম্ভাবনা থাকবে, বুঝছো? যেখানে কম টাকা থাকবে সেখানে কিন্তু ঝুঁকিও কম থাকবে। আর যেখানে তুমি টাকা যত বেশি সম্পদ বিনিয়োগ করতেছো, টাকা বিনিয়োগ করতেছো, সেখানে ঝুঁকিও, আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনাও বেশি হচ্ছে। এই যে তোমার কারখানায় আগুন লাগতে পারে, আগুন লাগলে কি হবে? তোমার কারখানার যে বিল্ডিংটা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে, যে যন্ত্রপাতি আছে সেগুলো পুরো নষ্ট হয়ে যেতে পারে, যে কাঁচামাল আছে সেগুলো সব নষ্ট হয়ে যেতে পারে, তাই না?
হ্যাঁ, তার মানে তোমার যখন শিল্প লাগবে, তুমি শিল্প স্থাপন করবা, তখন তোমার যেমন অধিক পুঁজিও দিতে হবে, সেই সাথে সাথে তোমার ঝুঁকিটাও বেশি বহন করতে হবে। মানে বেশি টাকা ইনভেস্ট করা মানে বেশি ঝুঁকি বহন করা। ফল লাভে বিলম্ব, এটা একটু তাহমিনা পড়ো তো। ফল লাভে বিলম্ব। ফল লাভে বিলম্ব, যে কোনো শিল্প গড়তে যথেষ্ট সময় ও প্রস্তুতির প্রয়োজন হয়। কাঁচামাল, শ্রমিক, যন্ত্রপাতি সহ আনুষ্ঠানিক উপকরণ জোগাড়ে সময় লাগে। এরপর পণ্য উৎপাদন করলেই লাভ আসে না। বিক্রয়কে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পর উৎপাদনকারী লাভের মুখ দেখে। শিল্প যত বড় হয়, এই ফল লাভের ততই বিলম্ব হয়। অবশ্য দেরি হলেও এর ফল বেশি ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আচ্ছা, বুঝতে পারছি কি বলছে এটা। কিন্তু আপনি একটু এক্সপ্লেন করলে আরো ভালো হয়। আচ্ছা, দেখো, তোমার শিল্প গড় মানে একটা শিল্প স্থাপন করতে কিন্তু অনেকটা সময় লাগে এবং অনেক প্রস্তুতি লাগে, তাই না? কারণ তোমার শিল্পটা কি, শিল্প স্থাপন করার আগে তোমার অবশ্যই একটা বিজনেস আইডিয়া লাগবে, যে তুমি আসলে কি করতে চাচ্ছ, কি উৎপাদন করতে চাচ্ছ, কিভাবে করতে চাচ্ছ, সবকিছু নিয়ে একটা ডিটেলস একটা অনেক বড় এবং অনেক মানে অবশ্যই একটা পটেনশিয়াল, মানে প্রফিটেবল, যেটা থেকে অবশ্যই প্রফিট আসবে, ঠিক আছে, এরকম একটা বিজনেস আইডিয়া লাগবে। তারপর ওইটা অনুযায়ী তোমার সব কিছু জোগাড় যন্ত্র করতে হবে, ম্যানেজ করতে হবে। যেমন তোমার টাকা লাগবে, তারপর তুমি যেখানে উৎপাদন করতে চাচ্ছ সেখানে একটা ভূমি জোগাড় করতে হবে, সেখানে একটা কারখানা স্থাপন করতে হবে, তারপর যে যন্ত্রপাতিগুলো লাগবে সেটা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হবে, তারপর তোমার কাঁচামালগুলো নিয়ে আসতে হবে, তারপর তোমার শ্রমিক জোগাড় করতে হবে, তারপর কি তোমার উৎপাদন শুরু করতে হবে। অনেক ধরনের ঝামেলা আছে, ঠিক আছে। তো দেখো, এই যে কাঁচামাল, শ্রমিক, যন্ত্রপাতি সহ আনুষঙ্গিক উপকরণের অনেক সময় লাগে। আর এই সকল নিয়ে তোমার প্রস্তুতি নিয়ে তোমার শুরু করতেও কিন্তু অনেকটা সময় এবং অনেকটা ইনভেস্ট করতে হয়। আর তুমি দেখো, একটা শিল্প স্থাপন করতে গেলে তোমার এই যে এত কিছু করার জন্য দেখা যায় যে তোমার হয়তো 3 মাস সময় লেগে যেতে পারে, স্বাভাবিক আরো বেশিও লাগতে পারে, ঠিক আছে। তোমার শুরু করতে 3 মাস, উৎপাদন শুরু করতে 3 মাস লাগে, বাট তুমি যখনই উৎপাদন শুরু করতেছো তখনই কি তোমার বিক্রয় হবে? তুমি কি সাথে সাথে সেল করতে পারবা পণ্য? সাথে সাথে সেল হবে না। তুমি একটা নতুন ধরনের পণ্য উৎপাদন করতেছো, সেটা আগে কি করতে হবে, সেটা আস্তে আস্তে মানে পরিচিতি করাইতে হবে যে নতুন একটা পণ্য উৎপাদিত হচ্ছে, এটা সুবিধা, এটা এটা এই ধরনের কাজ করে, এটা এই ধরনের ডিমান্ড আছে, এবং কোন ধরনের কাস্টমারদেরকে তুমি বিক্রি করবা বা কারা তোমার পটেনশিয়াল কাস্টমার, তাদের কাছে তোমার এটা কমিউনিকেট করতে হবে, সেটা বিভিন্ন মাধ্যমে করতে হবে। তারপরে তোমার এই উৎপাদিত পণ্য সামগ্রী যেন বিভিন্ন চ্যানেল, যেমন পাইকারি, খুচরা, এই সকল চ্যানেলের মাধ্যমে যেন একদম প্রকৃত ভোক্তার নিকট যায়, সেটাও তোমার অ্যাসিওর করতে হবে। এবং প্রথম দিকে তোমার যত যাই করো না কেন, বিক্রি কিন্তু খুব কম হয়। মানুষ নতুন একটা পণ্য আসলে, ঠিক আছে, বা নতুন একটা কোম্পানির একটা পণ্য আসলে, সেটা কিন্তু মানুষ কিন্তু সাথে সাথে কিন্তু এটা ব্যবহার করতে বা সেটা ট্রাই করতে অতটা কমফোর্টেবল থাকে না, ঠিক আছে, ওটার উপর রিলাই করতে চায় না। তো বিক্রয়টা মনে করো যে প্রথম দিকে কম থাকে, এবং একটা পর্যায়ে পর্যন্ত কিন্তু তোমার দেখবা যে এই যে আমরা যেমন উৎপাদন ব্যবস্থাপনা করতেছিলাম না, সেটাতে একটা উৎপাদন একটা চ্যাপ্টার ছিল না, যে তোমার উৎপাদনের যে কার্ভটা আস্তে আস্তে যতই উপর দিকে যাবে, তারপর তোমার প্রফিটটাও বাড়তে থাকবে, এবং একটা নির্দিষ্ট ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত না যাওয়া পর্যন্ত তোমার যতই উৎপাদন করো না কেন বা বিক্রি করো না কেন, তোমার কি লস হবে না? তাহমিনা মনে আছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট আমরা যে পড়ছিলাম উৎপাদন ব্যবস্থাপনা বিপণনে? জি। হ্যাঁ, তো সেটাই, তোমার বিক্রয় কি যখনই ব্রেক ইভেন পয়েন্টটা ছাড়াই যাবে তখনই কিন্তু তোমার লাভ আসা শুরু করবে। আর যখনই ব্রেক ইভেন পয়েন্ট ছাড়াই যাবে তখনই কিন্তু আবার ড্রপ করে না, সাধারণত ড্রপ করে না, সেটা কিন্তু আস্তে আস্তে এক্সপ্যান্ড মানে উপরে আপওয়ার্ড যাইতে থাকে, উপরের দিকেই যাইতে থাকে, মানে বিক্রয় বৃদ্ধি হইতে থাকে। তো দেখো, শিল্প যত বড় হয় এই ফল লাভে তত বিলম্ব হয়। যখন যত বড় ধরনের তুমি শিল্প গঠন করবা, ঠিক আছে, যত ধরনের অ্যাডভান্স শিল্প তুমি গঠন করবা, সেটা গঠন করতেও বেশি সময় লাগবে, এবং উৎপাদন হইতেও টাইম লাগবে, মানে প্রাথমিক দিকে। এবং সেই জন্য তোমার কি যে লাভ আসা, প্রফিট আসাটাও আস্তে আস্তে দেরি হবে। বাট এটা যদিও দেরি হবে, বাট দেরি হইলেও এটার কিন্তু ফল, যে প্রফিট যে আসা শুরু করছে, সেটা কিন্তু বেশি হয়, এবং একটা সময় এবং তুলনামূলকভাবে দীর্ঘমেয়াদী হয়।
এখন আমরা এই শিল্পের ক্ষেত্রে এত ঝামেলা করতে হবে, বাট তুমি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান দিচ্ছ, আজকে কি করতেছো তুমি? হয়তো আজকে শুরু করলা কি, আচ্ছা আজকে মনে করো যে তুমি একটা মুদি দোকান দিলাম, মুদি দোকান বাদ, মুদি দোকানের সংজ্ঞা মানে উদাহরণ অনেক বলতেছি, একটা সিজনাল ফ্রুটস, এই যে এখন কিছুদিন পরে ওই যে আম কাঁঠাল আসবে, লিচু আসবে, তারপর এখন তরমুজ আছে, তুমি এরকম একটা ফলের দোকান দিলা, ফলের দোকান নিয়ে আজকে বর্ষার সাথে সাথে কি তোমার আজকেই সেল হবে না? তাহমি না হওয়ার কথা না? জি মিস। তুমি যদি বাজারে একটা জায়গা দিয়ে আজকে নিয়ে বসো, আজকে কিন্তু সেল হবে। তুমি একটা দোকানও না দাও, তুমি যদি একটা ভ্যান বা একটা কন্টেনারে করে ফ্রুটস গুলো নিয়ে যে যদি বসো, তাহলে কিন্তু তোমার এক মানে ওই মুহূর্তে কিন্তু বিক্রি হওয়ার চান্স আছে, তাই না? নিয়ে যাও, নিয়ে মানে ব্যবসা স্টার্ট করার সাথে সাথে। তাহমিনা শুনতে পাচ্ছো? জি মিস। হুম, তো এটাই তোমার যখন বাণিজ্য বা ট্রেড তুমি জি করবা মিস, মানে ক্রয় আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বাট তখন শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, তো ট্রেড বা বিনিময় মানে বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু সময় বেশি লাগে না, মানে তুমি ডিসিশন নিবা এটা এই ধরনের ব্যবসা দিবা, তুমি শুরু করলা, তোমার মানে কেনা বেচা শুরু হয়ে গেল। বাট শিল্পের ক্ষেত্রে অনেক ধরনের ঝামেলা আছে, সেগুলো পার করার পর তুমি উৎপাদন করার পর বা সেল হওয়া শুরু করার পরও তোমার কিন্তু লাভ আসবে না, ফল লাভ হবে না। একটা নির্দিষ্ট সময় পরে তোমার প্রফিট আসা শুরু করবে। তো ফল লাভে বিলম্ব, ব্যাপারটা বুঝতে পারছি? পয়েন্টটা লিখতে পারবো বুঝছে জি মিস, তাহমিনা? ইনশাআল্লাহ। আচ্ছা 6 নাম্বার, অর্থনৈতিক উন্নয়নের প্রবেশ পথ। আচ্ছা, যে কোনো দেশে অর্থনৈতিক উন্নয়নের প্রবেশ পথ বা তোরণ হলো শিল্প। কৃষি অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ খাত হলো, শিল্পের উন্নয়ন ছাড়া কৃষিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বাংলাদেশে জুস প্রস্তুত শিল্প ব্যাপকভাবে গড়ে না উঠায় আম আনারস সহ সম্ভাবনাময় কৃষি ক্ষেত্র কাজে আসছে না। শিল্প প্রসার ঘটলে দেশে বাণিজ্যিক কর্মকাণ্ড বিস্তৃত হয়। আচ্ছা দেখো, অর্থনৈতিক উন্নয়নের প্রবেশ পথ, তুমি হয়তো হ্যাঁ কিছু বলতে চাচ্ছো তাহমিনা? মিস, তোরণ মানে কি? প্রবেশ তরুণ পথ মানে মানে? দরজা, দরজা, গেট, মানে গেট হলো ইংরেজি শব্দ, গেটের বাংলা প্রতিশব্দ হলো তোরণ, ঠিক আছে? জি মিস। দেখো একটা দেশের অর্থনীতি তত বেশি তখনই উন্নত হবে যখন এটা অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজড হবে, মানে শিল্প নির্ভর হবে। শিল্পের মাধ্যমে কি আমরা কি রূপগত উপযোগ সৃষ্টি করতেছি, নতুন নতুন পণ্য সৃষ্টি করতেছি, নতুন নতুন পণ্য সৃষ্টি করার কাজে বা উৎপাদন করার ক্ষেত্রে কি করতেছি, অনেকগুলো মানুষের কি ফিনান্সিয়াল কন্ডিশন চেঞ্জ হচ্ছে না? যিনি টাকা ইনভেস্টমেন্ট করতেছেন তিনি তো তার টাকাগুলো কি ব্যয় করতেছেন, বাট তার সাথে জড়িত যে মানুষগুলো আছে, যেমন শ্রমিক বলো, ঠিক আছে, বা যে কর্মকর্তা কর্মচারী আছে, বা যারা ওই যে মাঝখানে যে চেইন হিসেবে কাজ করতেছে, সাপ্লাই চেইন হিসেবে কাজ করতেছে, তো তাদের কি ফিনান্সিয়ালি অবস্থা ভালো হচ্ছে না? অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না? জি মিস। হ্যাঁ, তো তাদের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কি আহ সবার অর্থনীতি যদি আস্তে আস্তে উন্নত হয়, তাহলে কি দেশের অর্থনীতিও উন্নয়ন হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের দেশ কি কৃষি নির্ভর অর্থনীতি, কৃষি নির্ভর অর্থনীতি হলো সেখানে দেখো তুমি যদি শিল্প নির্ভর না হও, সেটাও কিন্তু তোমার কৃষি নির্ভর অর্থনীতি বা কৃষিও কিন্তু খুব বেশি একটা তুমি ডেভেলপ করতে পারবা না, ঠিক আছে? তোমার যদি শিল্প দেখো আমাদের যে সিজনাল যে ফ্রুটস গুলো আছে, জুসি ফ্রুটস গুলো, আম আছে, আনারস আছে, লিচু আছে, এই ফ্রুটস গুলো কিন্তু আমরা কিন্তু সাধারণত র হিসেবে খাই, এগুলোকে জুস হিসেবে তৈরি করা এবং সেগুলোকে রপ্তানি করা, সেগুলো কিন্তু অনেক ডিমান্ড, বাট সেরকম না করার জন্য কিন্তু যতই বেশি সিজনে তোমার আম বা আনারস বা লিচু উৎপাদন হোক না কেন, তোমার কিন্তু খুব একটা লাভ হচ্ছে না, হচ্ছে? তুমি কি খুব একটা ইনকাম করতে পারছো? কৃষক যারা এগুলো উৎপাদন করে তারা কিন্তু খুব একটা প্রফিট পাচ্ছে না। তো আমাদের শিল্পের প্রসার লাগবে, শিল্পের প্রসার যত বেশি হবে বাণিজ্যিক কর্মকাণ্ড ততই বিস্তৃত হবে এবং ততই কি দেশের উন্নতি, অর্থনৈতিক উন্নয়ন হবে। আচ্ছা, বুঝতে পারছি? জি মিস। ইফাত, এত দেরি করে আসলে হবে? ক্লাস তো প্রায় প্রায় 20 মিনিট হয়ে গেছে। ইফাত, ম্যাম আমার নেট আপ ডাউন করতেছিল তাই আমি জয়েন করতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের আছে শিল্পের প্রকারভেদ, এইটাও আছে, বাট এটা আমরা অনেকটা পড়ে ফেলছি। তাহমিন একটু পড়ো তো, শিল্পের প্রকারভেদে প্রাথমিক আদিম আলোচনা। হ্যাঁ
আদিম যুগে মানুষ ধাতব পদার্থ আগুনে জ্বালিয়ে বিভিন্ন ধরনের ব্যবহার্য উপকরণ তৈরির যে জ্ঞান লাভ করছিল তার মধ্য দিয়ে মানুষের শিল্প অগ্রযাত্রায় হাতে খড়ি, এরপর শিল্পের অগ্রযাত্রা সকল সকল সভ্যতায় সকল সমাজেই বিকশিত হয়েছে। শিল্পকে মানুষের আয় উপার্জনের প্রধান কেন্দ্রে নিয়ে এসেছে। সেই ধারায় মানুষের ভোগ আচরণে এসেছে ব্যাপক পরিবর্তন। প্রকৃতি নির্ভর প্রাথমিক শিল্প যেমন কৃষিকাজ হয়ে পড়েছে গৌণ। অধিকাংশ মানুষ এখন আর ফলমূল সরাসরি খায় না। নানান ধরনের জুস শিল্প গড়ে উঠেছে। গম থেকে শুধু রুটি হয় না, কত ধরনের খাদ্য সামগ্রী প্রস্তুত হচ্ছে। মুরগির গোশত শুধু তরকারি রান্নাতে নয়, নানান ধরনের খাদ্য উৎপাদনকারী শিল্পে ব্যবহৃত হচ্ছে। প্রকৃতি থেকে মানুষ নানান উপকরণ সংগ্রহ করছে এবং নানান শিল্প প্রক্রিয়ার মধ্যে দিয়ে হাজারো রকম পণ্য সামগ্রী উৎপাদিত হচ্ছে। উড়োজাহাজ তৈরি থেকে বড় বড় জাহাজ, অস্ত্র, মারণাস্ত্র ইত্যাদি উৎপাদনে গড়ে উঠেছে নানান ধরনের শিল্প। এইরূপ শিল্পে উৎপাদিত সামগ্রী মিলিয়ে বা একত্রিত অথবা সংযুক্ত করেও নতুন নতুন পণ্য উৎপাদিত হচ্ছে। তাই শিল্পের আওতায় এতটাই বিস্তৃত হয়েছে যে একে সহজে বিন্যস্ত করা কষ্টসাধ্য। তথাপিও ধারণা প্রধানে নিম্নেতে এই শ্রেণীবিভাগ সম্পর্কে নিম্নে রেখাচিত্রে দেখানো হলো। আচ্ছা, এখানে প্রাথমিক কথাবার্তা থেকে আমরা অনেক ধরনের শিল্পের কথাবার্তা দেখছি, যেমন আমরা যে ধরনের পণ্য সামগ্রী মানে কনজিউম করি সেগুলোর কথাই বলছে এবং বিভিন্ন ধরনের উৎপাদনের কথা বলা আছে। তো সেগুলো বিভিন্ন শিল্পের আওতা পড়ে। আর শিল্পটা এতটাই জটিল হয়ে গেছে যে এটা আসলে ক্লাসিফাই করাও কষ্টসাধ্য। তারপরে এটা করছে। প্রথমটা কি, এখানে একটা রেখাচিত্র দেখতে পাচ্ছি। শিল্পকে আমরা 4টা ভাগে মূলত ভাগ করতে পারি। প্রথমটা হলো প্রাথমিক, তারপরটা হলো উৎপাদন বা প্রস্তুত শিল্প, তারপরটা হলো নির্মাণ শিল্প, তারপরটা হলো সেবা পরিবেশ শিল্প, পরিবেশক শিল্প। ঠিক আছে, প্রাথমিক শিল্প যেটা সেটা পুরোপুরি এই যে কৃষি এবং প্রজনন, প্রাণী এবং এর সাথে এবং প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, ঠিক আছে, প্রকৃতির যে সম্পদগুলো সেগুলো যে আমরা যে সরাসরি উৎপাদনের কাজে ব্যবহার করতেছি, ঠিক আছে, সেগুলো হলো প্রাথমিক শিল্পের মধ্যে পরিচিত। যেমন কৃষি শিল্প বলতে যে আমাদের যে ভূমি আছে, তারপর জলবায়ু আবহাওয়া আছে, তারপর বিভিন্ন জাতের যে মানে কৃষিজাত পণ্য আছে, ঠিক আছে, শস্য, ফলমূল। তো এগুলো কি আমরা কি করতেছি, উৎপাদন করতেছি নিজেরা শ্রম ব্যয় করে। হ্যাঁ, তো সেটা কৃষি শিল্পের মধ্যে। তারপর প্রজনন শিল্পটা কি, এটা কে বলবো, তাহমিনা বলবো। তাহমিনা সেই ক্লাসটাতে ভালোভাবে ছিল এবং আমি ভালোভাবে এক্সপ্লেন করছিলাম। প্রজনন শিল্প কোনটা হবে তাহমিনা? জি মিস। হ্যাঁ, প্রজনন শিল্প কোনটা হবে? ভুলে গেছি। নার্সারি বা হ্যাচারি। হ্যাঁ, নার্সারি বা হ্যাচারি মানে উন্নত জাতের যে প্রাণী, ঠিক আছে, প্রাণী হোক বা গাছপালা হোক, তো ওইগুলোর কি ইচ্ছাকৃত ভাবে আমরা বংশ বিস্তার করাবো, ঠিক আছে। মানে ওগুলোকে আমরা বংশ বিস্তার মানে যেই আহ প্রাণী হোক বা গাছপালা হোক, হ্যাঁ, সেগুলোরে কি করতেছি, যেগুলো উন্নত জাত মানে যেগুলো থেকে ভালো ফল আসে বা যেগুলো খুব দ্রুত বড় হয়, হ্যাঁ, তো সেগুলোকে আমরা কি করতেছি, বংশ বিস্তার প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করাচ্ছি এবং সেটা কি করতেছি, বিক্রি করে দিচ্ছি। এই কাজটা হলো প্রজনন শিল্পের মধ্যে পড়বে। আর নিষ্কাশন শিল্প কোনটা, কোনটা হবে নিষ্কাশন শিল্প? খনিজ পদার্থ উত্তোলন। প্রকৃতির যে সম্পদগুলো আছে সেটা যেভাবে আছে সেইভাবেই যদি আমরা মানে সেই অবস্থায় যদি আমরা সংগ্রহ করে নিয়ে আসি, হ্যাঁ, উত্তোলন করি বা সংগ্রহ করি, ঠিক আছে, যেটার জন্য আমাদের কি কোনো রকমের যেটা সৃষ্টি করতে, ঠিক আছে, তৈরি হতে বা উৎপাদন হতে বা জন্ম হতে আমাদের নিজেদের কোনো শ্রম ব্যয় করতে হয় নাই, সেই ধরনের সম্পদকে আমরা কি করবো, প্রকৃতি থেকে সংগ্রহ করে নিয়ে আসবো, সেটা হলো নিষ্কাশন শিল্প। এরপর উৎপাদন বা প্রস্তুতমুখী শিল্প হলো, সেটা হলো প্রকৃতির যে মানে প্রাথমিক শিল্প থেকে যে যা উৎপাদন হচ্ছে, ঠিক আছে, সেগুলোকে কাঁচামাল হিসেবে গ্রহণ করে একটা
পদ্ধতি ব্যবহার করব, প্রসেস মেথডের মধ্যে দিয়ে বা একটা লম্বা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, যেখানে মানুষের শ্রম ব্যবহার হবে এবং যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। ঠিক আছে, প্রসেস মানে ধাপে ধাপে উৎপাদন কাজটা হবে। তো সেইখানে আমরা কি করবো, পণ্য বা সেবা তৈরি করবো, সেবা না সরি পণ্যই তৈরি করবো। সেখানে আমাদের কয়টা ভাগ আছে, চারটা। বিশ্লেষণ আছে, যৌগিক আছে, প্রক্রিয়া ভিত্তিক আছে, সংযোজন আছে। এগুলো আমরা ডিটেলসে পড়বো। তারপর নির্মাণ শিল্প হলো তুমি যে রাস্তাঘাট, সেতু, বাড়ি ঘর এগুলো তৈরি করলা, সেগুলো নির্মাণ শিল্প। আর সেবা পরিবেশক শিল্পটা হলো তুমি যে মানে মানুষের জীবনযাত্রা মান উন্নত করার জন্য বা জীবন আরো বেশি আরামদায়ক করার জন্য যে ধরনের সেবাগুলো উৎপাদন করতেছে, যেমন গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, পানি, সুয়ারেজ লাইন। ঠিক আছে, এই ধরনের সেবাগুলো পরিবেশক শিল্প হলো সেবা পরিবেশক শিল্প। ইফাত বুঝতে পারতেছি? ইফাত আচ্ছা, দেখো নিম্নে বিভিন্ন ধরনের শিল্প সম্পর্কে আলোচনা করা হলো। প্রাথমিক শিল্প, প্রকৃতি প্রদত্ত উপকরণ সরাসরি ব্যবহার করে পণ্য উৎপাদন ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলে। দেখো প্রকৃতি প্রদত্ত উপকরণ মানে প্রকৃতিতে যে উপকরণ গুলো আছে সেগুলো কি সরাসরি ব্যবহার করে পণ্য উৎপাদন বা প্রাকৃতিক সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াকেই প্রাথমিক শিল্প বলে। মানে সেটা কি আমরা সরাসরি হয় ব্যবহার করে পণ্য উৎপাদন করব, বা কি প্রকৃতি সম্পদটাকে শুধু সংগ্রহ করব, সংগ্রহ করার প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলে। জমিতে ফসল ফলানো, খনিজ থেকে সম্পদ উত্তোলন, বন থেকে কাঠ সংগ্রহ, নদী ও সাগর থেকে মুক্তা, শামুক, ঝিনুক। আচ্ছা, নদী বা সমুদ্র থেকে মুক্তা, শামুক, ঝিনুক এগুলো কিন্তু আমাদের মানে তৈরি হতে, উৎপন্ন হইতে আমাদের কিন্তু কোনো শ্রম ব্যয় করতে হয়নি। শুধুমাত্র এগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের শ্রম বা ব্যয় মানে শ্রম ব্যয় করতে হচ্ছে। ঠিক আছে, জমিতে বীজ রোপণ করে চারা গাছ উৎপাদন, হ্যাচারিতে রেণু থেকে পণ্য উৎপাদন, গাভী, হাঁস মুরগি পালন এসবই প্রাথমিক শিল্পের মধ্যে পড়ে। প্রথমটা কৃষি শিল্প। কৃষি কাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলে। প্রকৃতি প্রদত্ত ভূমি বা উর্বর জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী, ভূগর্ভস্থ পানি ইত্যাদি কৃষিকাজের মুখ্য অবলম্বন। এই শিল্পে যেমন মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য যোগান দেয়, তেমনি শিল্পের কাঁচামাল একটি উল্লেখযোগ্য অংশ এই শিল্পের থেকে আসে। মানে ওই আমাদের উৎপাদন শিল্প বা প্রক্রিয়া ভিত্তিক শিল্প যা কাঁচামাল সেটাও এই শিল্প থেকে আসে। বাংলাদেশে উৎপন্ন শস্য বা ফসল, মৎস্য, পানি সম্পদ এবং বন, চাকরি, উপখাত কৃষি শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত। মানে আমাদের এই যে বাংলাদেশে উৎপন্ন যে ফসল আছে, ঠিক আছে, কৃষি খাত মানে চাকরি উপখাত কি কি? কৃষি খাতকে বা কৃষি শিল্পকে আমরা চাকরি উপখাতে ভাগ করতে পারি। একটা হলো উৎপন্ন ফসল বা শস্য, তারপর হলো মাছ, প্রাণী সম্পদ এবং বন। ঠিক আছে, প্রজনন শিল্প, এটা পড়ো তো তাহমিনা নাকি ইফাত পড়বে, কে পড়বে? একজন পড়ো তো। প্রজনন শিল্প, প্রজনন প্রজনন শিল্প অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণ প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলে। নার্সারিতে সৃষ্ট চারা পরিবর্তে গাছ বা ফলমূল উৎপাদন করে। পোল্ট্রি ও ফার্মে ডিম বা বাচ্চা উৎপাদিত হয়। হ্যাচারিতে মাছ পোনা উৎপাদিত হয়, যার সব কিছুই পরবর্তী উৎপাদনের মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণ বা ভোগ উপযোগী পণ্যের সৃষ্টি করে থাকে। তবে পুকুরের মাছ চাষ মুরগির বাচ্চা হয় বিধায় তা প্রজনন শিল্পে না দেখে কৃষি শিল্পে দেখানো উত্তম। আচ্ছা, তো প্রজনন শিল্পের ক্ষেত্রে কি বললাম, প্রজনন শিল্পের ক্ষেত্রে তোমার কি করতে হবে, এই যে নতুন যে প্রাণী বংশবৃদ্ধি, ঠিক আছে, মানে পরবর্তী উৎপাদন করার জন্য, ঠিক আছে, বা পরবর্তীতে এগুলো মানুষের প্রয়োজন পূরণ করবে, এর জন্য তুমি কি করতেছো, কিছু উৎপাদন করতেছো। সেটা কি? ফার্মে, ফার্মে কি করতেছো তুমি, কি মুরগি পালতেছো। মুরগি কিন্তু মেনলি পালার কিন্তু তোমার ইচ্ছা নেই, সেগুলো কি মুরগি ডিম পারবে, সেই ডিমগুলো তুমি বাচ্চা ফুটাবো, বাচ্চাগুলো কিন্তু ছোট থেকে বড় করতেছো, সেগুলো কি করতেছো, বিক্রি করে দিচ্ছ, বাচ্চাগুলোই বিক্রি করতেছে বা ডিমগুলোই বিক্রি করে দিচ্ছে। সে ডিমগুলো হয়তো কেউ হয়তো পরবর্তীতে বাচ্চা উৎপাদনের জন্য নিচ্ছে, বা যে বাচ্চাগুলো ফুটাচ্ছ সে বাচ্চাগুলো কি করতেছে, হয়তো কেউ পরবর্তীতে এটা বড় করে মানে বিক্রি করবে। বুঝতেছো তোমার কাজটা কি? ওই যে শুধুমাত্র এই যে মুরগি থেকে ডিম
যে মুরগি পালবে সেই মুরগিগুলো ডিম পারবে, সেই ডিমগুলোকে হয়তো বাচ্চা ফুটাবে আর ডিমকে বিক্রি করে দেবে। পোল্ট্রি ফার্ম। তারপর হ্যাচারিতে কিন্তু তুমি কিন্তু মাছ কিন্তু ছোট থেকে বড় করবা না। তোমার কিছু মাছ থাকবে যেগুলো শুধু ডিম দিবে। সে ডিম থেকে কি করবে, মাছের ওই যে রেণু থেকে পোনা হবে, পোনাগুলি তুমি বিক্রি করে দিবে, ছোট থেকে কিন্তু বড় করবা না মাছ। তো এর জন্য এই যে তুমি যে বংশ বিস্তারের যে কাজটাকে, এই যে তুমি নিজে শ্রম বা মেধা দিয়ে বা তুমি নিজে হয়তো এটা জন্য যে অর্থ বিনিয়োগ করতেছো এবং এর মাধ্যমে যে মুনাফা অর্জন করতেছো, তো এটাই হলো প্রজনন শিল্প। কিন্তু তুমি যদি তোমার পুকুরে যদি দেখা যায় ছোট পোনা নিয়ে এসে চাষ করতেছো, বড় বড় মাছ হচ্ছে, তারপর মুরগির বাচ্চা কিনে নিয়ে আসছো, মুরগির বাচ্চা বড় হচ্ছে, এইগুলো কিন্তু এগুলোর মাধ্যমে কি বংশ বিস্তার কোন সম্পৃক্ত আছে? বংশ বিস্তার হইতে পারে, বাট তোমার উদ্দেশ্য কি বংশ বিস্তার করা? অবশ্যই না। তো এটা প্রজনন হবে না, এটা কি তোমার কৃষি শিল্প হিসেবে দেখাইতে হবে। বুঝতে পারছি? তারপর নিষ্কাশন শিল্প। হ্যাঁ, নিষ্কাশন শিল্পটা করো তো। নিষ্কাশন শিল্প যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। ভূগর্ভ হতে খনিজ সম্পদ সংগ্রহ, সমুদ্র বা নদ নদী হতে মাছ ও জলজ সম্পদ সংগ্রহ, বন হতে কাঠ বা অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ ইত্যাদি নিষ্কাশন শিল্পের আওতাভুক্ত। এরূপ শিল্পে উৎপাদিত পণ্যের কিছু কিছু সরাসরি ভোগের কাজে লাগলেও অধিকাংশ পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, নিষ্কাশন শিল্প বলতে যে মনে করো যে সেই সম্পদগুলোকে আমি আহরণ করতেছি যেগুলো প্রকৃতিতে নিজেরাই ন্যাচারালি উৎপাদন হয়েছে, ঠিক আছে, স্টোর করা আছে বা নিজেরাই হচ্ছে, মানে বংশ বিস্তার হচ্ছে বা বড় হচ্ছে, এগুলো উৎপাদন করার জন্য আমাদের কি করতে হচ্ছে, কোনো রকমের শ্রম ব্যয় করতে হচ্ছে না, বা আমাদের কোনো আহ হাত নাই, ঠিক আছে, আমাদের কোনো মানে কোনো রকমের প্ল্যানিং ও করতে হচ্ছে না কিভাবে এটা হবে বা কতটুকু হবে, এটা সম্পর্কে আমাদের কোনো শ্রম ব্যয় করতে হয় না। সেগুলো প্রকৃতিতে যেই অবস্থা আছে সেই অবস্থায় কি করতেছি আমরা এখান থেকে সংগ্রহ করে নিয়ে আসতেছি, সেটা হয়তো আমরা সরাসরি ভোগ করতেছি, ব্যবহার করতেছি, অথবা সেটা কি করতেছি পরবর্তীতে আবার উৎপাদনের কাজে ব্যবহার হচ্ছে। যেমন আমরা যদি সমুদ্র এবং নদী থেকে বা পুকুর থেকে, সেটা হয়তো প্রাকৃতিক ভাবেই হোক, পুকুর নাই বলি, কারণ পুকুরের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ সময় পোনা ছাড়তে হয়, পোনা যদি না ছাড়ি তাহলে পুকুরে মাছ থাকে না। তো নদী বা সমুদ্র থেকে তুমি যদি মাছ ধরে নিয়ে আসো সেটা কি নিষ্কাশন হবে। আর তুমি যদি পুকুর থেকে মাছ ধরো বা এখনো দেখো নদীতে কিন্তু অনেকেই কিন্তু যে ঘের দেয়, হ্যাঁ, ঘের দিয়ে ওইখানে মাছের পোনা ছাড়ে এবং ওইখানে পোনা যখন বড় হয় তখন কিন্তু মাছগুলো ধরে বিক্রি করে। তো সেটা কি নিষ্কাশন শিল্পের মধ্যে পড়বে? নদীর ইচ্ছাকৃত ভাবে ঘের দেওয়ার যে মাছগুলো, মাছ চাষ। তাহমিনা, না মিস। ওইটা পড়বে না, কারণ তুমি মাছটাকে কি আমি কি নিজের ইচ্ছাকৃত ভাবে পোনা ছাড়ছি এই ঘেরটা দিয়ে, তারপরে মাছটা বড় হয়েছে, বড় হওয়ার পর আমি সংগ্রহ করতেছি, মানে মাছটার বংশ বিস্তার ছোট থেকে বড় হওয়ার সময়ের জন্য আমার অনেকটা শ্রম এবং অর্থ ব্যয় করতে হয়েছে, ঠিক আছে। তো ওইটা কোন মতেই নিষ্কাশন হবে না। বাট আমরা যেমন প্রাকৃতিক ভাবে যেমন হয়তো সমুদ্রের ঝিনুকের মধ্যে মুক্তা আছে বা মাছ আছে বা বিভিন্ন ধরনের সম্পদ আছে, সেগুলো যদি আমরা সংগ্রহ করে নিয়ে আসি, তারপর বন থেকে যে কাঠ আছে বা মধু আছে বা ফুল আছে, ঠিক আছে, বিভিন্ন সম্পদ আছে, সেগুলো সংগ্রহ করে বা মাটির নিচে আমাদের যে খনিজ গুলো আছে সেগুলো সংগ্রহ করে, সেগুলো সবই নিষ্কাশন শিল্পের মধ্যে পড়বে, কারণ এগুলো তৈরি করতে আমাদের কোনো শ্রম বা অর্থ ব্যয় করতে হয় না। তো আমাদের পড়াশোনাকে এতটুকু রাখবো, যেহেতু আমাদের 30 মিনিট টাইম, তো আমাদের সময়টা শেষ হয়ে গেছে, আমরা কি শেষ করে দিব নাকি আরো করবো? না miss, আজকে এতটুকু থাক। আচ্ছা, ঠিক আছে। তো এতটুকু পড়লাম, খুবই অল্প পড়ছি, যদি আমাদের রিভিউ পড়াশোনা আমরা অনেকটা পড়তে পারি, তাই না? কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি, বুঝে বুঝে পড়তেছি, তো বিরক্ত লাগে এভাবে আস্তে আস্তে পড়তে নাকি আরো তাড়াতাড়ি যাবো? একটু সাজেশন চাচ্ছি। তাহমিন আছো, ইফাত আছো, একটু বলবে না কিভাবে মিস, পড়লে ভালো হয়? এভাবে ভালো। এভাবে বলে হ্যাঁ, কারণ এগুলো আমরা আগেও খুব দ্রুত পড়ে গেছি, আমাদের পড়া হয়ে গেছে, এখন যদি আমরা যেহেতু একটু সময় পাইছি, তো আমরা একটু আস্তে আস্তে বুঝে বুঝে পড়ি, ঠিক আছে? আচ্ছা,